ঠাকুরের রাতুল চরণে প্রণাম জানিয়ে, আরাধ্যা জগজ্জননী বড় মায়ের রাতুল চরণে প্রণাম জানিয়ে, পরম পূজ্যপাদ বরদার চরণে প্রণাম জানিয়ে, পূজনীয় আচার্যদেবের চরণে প্রণাম জানিয়ে সকলকে আমার রানন্দিত জয়গুরু বলে আলোচনা প্রসঙ্গে সপ্তম খণ্ডে 7ই বৈশাখ 1353 সাল শনিবার 32তম ঋত্বিক অধিবেশন শুরু হয়েছে। সব জায়গা থেকে কর্মীরা এসেছেন। সকালে শেষে ঠাকুর খেপুদার ঘরে ঋত্বিকদের নিয়ে বসেছেন। খেপুদা ও কেষ্টদা করণীয় সম্বন্ধে কথা তুললেন। সেই প্রসঙ্গে শেষে ঠাকুর উদ্দীপ্ত ভঙ্গিতে বলে চললেন, যে কোনো ব্যক্তিই হোক আর সে যে কোনোই সংস্থাভুক্তই হোক, আমরা তাকে তার স্থান ত্যাগ করতে বলি না। আমরা চাই প্রত্যেকের জীবন বৃদ্ধির দিকে পরিপূরণ করতে। সবার যদি এখন এক সুর না হয়, তাহলে বিভেদ কর্মীরা তার সুযোগ নিতে ছাড়বে না। সমষ্টি কল্যাণের কথা ভাবে না। এমনতর স্বার্থপর চিন্তা যেখানে যতখানি সত্তা সেখানে ততখানি বঞ্চিত। নেতাদের মধ্যে অদূরদর্শিতা, অহংকার ইত্যাদি যদি প্রবল হয়, তাহলে পদে পদে ভুল করে বসবে। সত্তা সম্বর্ধনী দ্বারাই উন্নীত করতে হবে প্রত্যেককে। আলোর আবির্ভাবে অন্ধকার যেমন আলোকিত হয়ে ওঠে, তোমাদের উপস্থিতিতে সর্বত্র সবার মধ্যে তেমন হওয়া চাই। অবশ্য কোথাও পেঁচা থাকলে তারা আলোকে এড়িয়ে চলবে, কিন্তু আলোকে তারা অন্ধকার করতে পারবে না। ভবিষ্যৎ দৃষ্টি নিয়ে তোমরা এগিয়ে চলবে, আরও আরও আরও। ভবিষ্যৎকে এঁচে নিয়ে যা কিছু বিহিত বিন্যাস ঠিক রেখে প্রয়োজনের আগে প্রস্তুতি নিয়ে চলবে। এক লহমা সময়ও আর নষ্ট করো না। পারিবারিক স্বার্থ দেখতে যে পরিবার, দেশ, সমাজ ও জাতি জগৎকে খতম করো না। মনে রেখো, সবাইকে ভগবত আদর্শে পরিচালনা করে নিয়ে যাওয়াই তোমাদের কাজ। তোমরা প্রত্যেকেই তার বৈশিষ্ট্য অনুযায়ী পোষণ দেবে, সবার জন্য অভিন্ন মঞ্চ সৃষ্টি করবে। গুরুর উপর টান যদি হয়, তবে গুরু ভাইদের উপর টান না হয়ে পারে না। এইটা হলো সংহতির শ্বাস নাড়ি। খেপুদা, আমাদের মধ্যে যদি বিভিন্ন গুচ্ছ গজিয়ে ওঠে, শেষে ঠাকুর, প্রাকৃতিক সঙ্গতি অনুযায়ী অনেক গুচ্ছ হতে পারে, কিন্তু আদর্শের আকট্য আনতি থাকলে সবাই মিলিত হবে। খেপুদা, দেশে তো আজ কত দল, এদের ভেতর আবার কত পার্থক্য। শেষে ঠাকুর, আরও একটা দল বা বাদ যেন আর একটা অঙ্গ এগুলিকে নষ্ট না করে। আদর্শপ্রাণতা সঞ্চারণায় সমুন্নত করে সবগুলিকে মিলিয়ে একটা সজীব দেহ গড়ে তোলাই তোমাদের কাজ। তোমাদের এটাকে বলা যায় আর্য ভারতীয় সমাজতান্ত্রিক সঙ্গ সম্বন্ধিত প্রজাতন্ত্র। যজন যাজন ইষ্টভীতি ও সদাচার হলো অভিন্ন উপাদান। প্রত্যেক সংস্থার তাদের আদর্শ অনুযায়ী এটা আছে। তাদের একক হয়তো আলাদা। শুনতে গেলে কান দিয়েই শুনতে হবে, দেখতে গেলে চোখ দিয়েই দেখতে হবে, খেতে গেলে মুখ দিয়েই খেতে হবে। মানুষ, জীব, জন্তু সবার বেলায় এটা সাধারণ নিয়ম। যজন মানে আদর্শ অনুযায়ী চিন্তা ও অভ্যাসকে গঠিত করা, আর যাজন মানে পারিপার্শ্বিকের ভিতর ইষ্টের সঞ্চারণা। ইষ্টভীতি মানে ইষ্ট বা আদর্শকে বাস্তব পালন, পোষণ ও প্রবর্ধন। যজন হলো মানস তপস্যা, যাজন হলো মানসিক দৈহিক তপস্যা। ইষ্টভীতি হলো ইচ্ছা সম্বন্ধিত শারীর তপস্যা। দৈনন্দিন প্রাতকালীন ওই প্রীতি অবদানই হলো কর্তব্যের প্রথম প্রেরণা। তোমার সত্তা যেন ইষ্টে বাস্তবভাবে একাগ্র হয়ে রথী হয়ে নামল তোমার প্রতিদিনকার জীবন রথ চালনা করতে। মানুষের ঠাকুর থাকলে তার সব থাকবে, জীবন থাকলে শরীর থাকবে। ইষ্ট স্বার্থ বজায় রাখবার দায়িত্ব নিজেকে বাঁচাবার দায়িত্বর মতো অকাঠ্য। অস্তিত্বকে অক্ষুণ্ণ রাখা প্রাক শর্ত হলো ওই। আমরা ইষ্টভীতি করি আদর্শকে, ইষ্টকে, পৃষ্ঠকে পালন করতে। কেন্দ্রকে শক্ত অক্ষুণ্ণ উন্নত করে রাখতে হবে। সবাই কেন্দ্রকে দেখবে, কেন্দ্র সবাইকে দেখবে। গীতায় কি যেন আছে, পরস্পরম ভাবায়ন্তম। কেষ্টদা বললেন, দেবান ভাবয়তানেন তে দেবা ভাবায়ন্তু ব পরস্পরম ভাবায়ন্তম শ্রেয়ম পরম বাপস্যাথ। এই যোগ্য দ্বারা তোমরা দেবতাকে সম্বর্ধনা করবে এবং দেবতাগণ তোমাদের সম্বর্ধনা করুন। এমনতর পারস্পরিক সম্বর্ধনা দ্বারা তোমরা পরম মঙ্গল লাভ করবে। শেষে ঠাকুর, কেন্দ্রে দেবে পোষণ। খ্রিস্টানরা বলে দয়া আনন্দ। কেন্দ্রের কর্তব্য হলো সবাইকে সঞ্জীবিত করা, প্রত্যেকটা ব্যষ্টিকে বিশিষ্টভাবে। তার জন্য তোমাদের তপস্যা পরায়ণ হতে হবে
ইষ্ট স্বার্থ প্রতিষ্ঠা পরায়ণ হয়ে প্রবৃত্তির সওয়া হাত উপরে থাকা লাগবে, নইলে পোষণ দেবার বাহানা করতে পারে, সেই বাহানায় জল ঘোলা করতে পারে, কিন্তু প্রকৃতি প্রস্তাবে কাউকে কোনো পোষণ দেবার যোগ্যতা অর্জন করতে পারবে না। সুবোধ সেন। আমাদের মধ্যে শৃঙ্খলার অভাব শেষে ঠাকুর। আমি চাই শিষ্যত্বের মধ্যে দিয়ে স্বাভাবিক শৃঙ্খলা। কতগুলি বাহ্যিক আইন কানুন করে মানুষের চরিত্রের উন্নতি করা যায় না, আর চারিত্রিক উন্নতি না হলে সঞ্চারণা হয় না। আমাদের প্রধান কাজ হলো সবাইকে জীবনীয় শক্তি ও উদ্দীপনা দান করা। সহজ নিষ্ঠা না থাকলে তা কিছুতেই সম্ভব হবে না। তোমরা প্রধানরা যতখানি ঠিক হবে, তোমাদের দেখে অন্যরাও ততখানি ঠিক হবে। যতগুলি ব্যক্তি দায়িত্বশীল হয়ে উঠবে, সঙ্গে সঙ্গে তাদের পরিবেশের কিছু কিছু লোকও সাড়া দেবে। যা হবার তা এমনি করেই হবে। প্রফুল্ল। সৎসঙ্গীদের অর্থনৈতিক অবস্থা যাতে উন্নত হয়, সেই জন্য আমাদের কি কিছু করণীয় নেই? শেষে ঠাকুর। তা তো অবশ্য করণীয়। সব দিক দিয়ে প্রসূন দেবার মতো শিক্ষা তোমাদের থাকা লাগে। প্রফুল্ল। মানুষকে অর্থনৈতিকভাবেও উপচয়ী করে তুলবার মতো শিক্ষা তো আমাদের নেই। শেষে ঠাকুর। যতখানি শিক্ষা নেই ততখানি ছোট হয়ে আছে। জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ পর্যন্ত সব কাজ এমন করে শিখে রাখতে হয় যাতে অন্যকে শেখানো যায়। প্রত্যেকে সংস্কারগত সম্ভবতা ও সংগতি সুবিধা অনুধাবন করে এমনভাবে পরিচালনা করতে হয় যাতে সে দাঁড়িয়ে যেতে পারে। পরস্পরকে তুলে ধরবার জন্য যাতে ফিঙ্গে হয়ে লাগে তার ব্যবস্থা করতে হয়। মারি ওরি পারি যে কৌশলে। দুঃখ দারিদ্র নিকেশ করবার জন্য বদ্ধপরিকর হতে হবে এবং অন্যকে তেমনতর করে তুলতে হবে। ইচ্ছা ও আকুতি গজিয়ে তোলো ইষ্ট সেবার জন্য। কলকবজার কাজ, কৃষি, ব্যবসা সব জানতে হবে, বুঝতে হবে হাতে কলমে। 5 কাঠা জমি যার আছে সে যাতে মাসে অন্তত 5 থেকে 60 টাকা আয় করতে পারে তা করে তুলতে হবে। এখানে সন্ন্যাসী ধরনের কতগুলি করিতকর্মা লোকের দরকার, যারা লোকের সুখ সুবিধার জন্য নিঃস্বার্থভাবে মাথায় ঘাম পায়ে ফেলবে। তোমাদের কত করে তো বলি, মাথায় ঢোকে কই? শেষে ঠাকুর কিরণদাকে বললেন, তুই আমার সঙ্গে ফাঁকে দেখা করিস, তোর সঙ্গে আমার কথা আছে। কিরণদা বললেন, আজ্ঞে করব। বঙ্কিমদা তামাক সেজে দিলেন। শেষে ঠাকুর তামাক খেতে খেতে দক্ষিণ দিকের জানলার দিকে বাইরে তাকালেন। আশ্রম প্রাঙ্গণে বিরাট জনতা উৎসুক হয়ে অপেক্ষা করছে কখন শেষে ঠাকুর বেরোবেন। তাদের দেখে লক্ষ্য পড়তেই বললেন, সৎসঙ্গীদের আপ্রাণতা যেমন দেখি তাতে খুব আশা হয়। এমন সব সোনার চাঁদ মানুষ পরমপিতা তোমাদের জুটাইয়া দিচ্ছেন। এদের যদি ঠিকমতো সংগঠন করতে পারো, কি যে কাণ্ড হয় তা কওয়া যায় না। যাজন মুখর মানুষগুলি জীবকুশের মতো, তারা উৎপাদকের কাজ করে, ইষ্টহীন পরিবেশের মধ্যে ইষ্টমুখী নতুন জীবন গজিয়ে তোলে। এরাই হলো জাতির উন্নতির জনক। তাই প্রত্যেকটি সৎসঙ্গী যাতে যাজনে অভ্যস্ত হয়ে ওঠে তা তোমাদেরই করাই চাই। দীক্ষার পরে একটা মানুষকেও যখন যাজনশীল করে তুলতে পারলে তখন বুঝলে কিছু করা হলো। যাজন যে করবে তার যজন ও ইষ্টভীতি করাই চাই। তোমাদের ভাবধারা নিয়ে সাহিত্য যত হয় তাও যত ছড়িয়ে পড়ে ততই ভালো। মানুষের মাথা সাফ না হলে কাজ হবে না। প্রেস আজ বাইরে কাজ করতে বাধ্য হচ্ছে। তোমরা যদি লিখতে শুরু করতে নিজেদের কাজ করে পারতো না। সর্বত্র মানুষের অভাব। কেমিক্যাল ওয়ার্কার্সের একজন দায়িত্বশীল মানুষ, পয়সার মানুষ নয়, ও 3 জন কেমিস্ট দরকার। অনিলদা, আপনি যা কিছু চান সব তো আমাদের জন্য, নিজের জন্য তো কিছু চান না আমাদের কাছে। শেষে ঠাকুর, আমার যা দরকার তা তো তোমরাই দিচ্ছ আমাকে দরদে ভালোবেসে। আমি তার কি বলবো? আমার করণীয় ও চাহিদা তোমাদেরই নিয়ে। সে সম্বন্ধে আমার যা করার আছে সেইটাই আমার মাথায় থাকে, আর তাই আমি বলতে পারি। তোমাদের ভালো হলে আমার ভালো হতে বাকি থাকে না। শেষে ঠাকুর প্রফুল্লকে হঠাৎ বললেন, লিখবি নাকি? তারপরেই বললেন, জীবন পাত্র ভরেই যদি জয়ামৃত করবি পান, এখনই করো বীর তোকে গুরুর পদে অর্ঘ্যদান। লেখাটা পড়া হলো। শেষে ঠাকুর সবার দিকে তাকিয়ে জিজ্ঞাসা করলেন, ঠিক আছে তো? সবাই সশ্রদ্ধ বিনীতভাবে বললেন, বেশ ভালো হয়েছে। এরপর শেষে ঠাকুর উঠে পড়লেন। কেষ্টদার সঙ্গে সঙ্গে ছাতা ধরে গেলেন। শেষে ঠাকুর মাতৃমন্দিরের বারান্দায় গিয়ে বসলেন। অনেকে এসে ব্যক্তিগত নানা সমস্যা ও প্রশ্নের মীমাংসা নিতে লাগলেন। শেষে ঠাকুরের স্নানের বেলা হয়ে এলো। সবাই উঠে পড়লেন। হরিপদদা শেষে ঠাকুরকে তেল মাখাবার সময় তিনি হাই তুলে বললেন, বেশিরভাগ মানুষ মাথা খাটাতে চায় না, অল্পতেই ঘাবড়ে যায়, তাই এত বিব্রত হয়ে পড়ে। নিজেকে নিয়ে বিব্রত থাকে বলে
অভিভূতির মধ্যে পড়ে যায়। ইষ্টধান্দা বা পরিবেশের ভালো করার ধান্দা যদি নিজের ধান্দার থেকে প্রবল না হয়, তাহলে ওই অভিভূতি কাটে না। আমার এই আলোচনা প্রসঙ্গে কিছু ভুল ত্রুটি হয়ে থাকলে আপনারা আমায় ক্ষমা করবেন। উপস্থিত দাদা, ভাই, বোন, মায়েদের আমার আনন্দিত জয় গুরু।